আমার গল্পপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মজা দিতে আমি আরও একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুনলে তোমাদের রড দিয়ে ঝরনার মতো পানি বেরিয়ে আসবে। তো বুঝতেই পারতেছ গল্পটা কেমন ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে কানে হেডফোন পরে নাও। আর যারা আমার সাথে কথা বলতে চাও বা ইমো নাম্বার পেতে চাও, আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেব, আপনারা ভিডিও কলে আমার সাথে মজা করতে পারবেন। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক। হ্যালো সুমি, কোথায় তুমি? আমি বললাম আমি বাসায়। সুমি, আজকে আমার বাসা খালি। যদি আসো তাহলে অনেক মজা হবে, অনেক মাস্তি হবে। তারপর আমি আমার বয়ফ্রেন্ডের কথা শুনে তার বাসায় গেলে সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার সাথে যা করলো তা শুনলে বন্ধুরা তোমাদের বিশেষটা দাঁড়িয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি আরমান। জানুয়ারি মাসের শেষে আমি যখন মিডটার্ম পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত, তখনই হঠাৎ এক ফ্রেন্ড এলো আমার সাথে দেখা করতে। তার দেশের বাড়ির এক দূর সম্পর্কের কাজিন এসেছে গার্লফ্রেন্ড নিয়ে। আমার দায়িত্ব হলো বাসা খুঁজে দিতে হবে। আমি প্রশ্ন করলাম, এখন কোথায় আছে ওরা? সে বলল হোটেলে। পরদিন সকালে শ্যামলির সেই হোটেলের কাছ হতে ফ্রেন্ডের কাজিন আর তার গার্লফ্রেন্ডকে দেখে আমার চক্ষু চড়ক গাছ। কি ভদ্রগোছের বোরকা পরা মেয়েটি! হোটেল হতে একটা ব্যাগ নিয়ে নামল। সাথে দাঁড়ানো প্রায় 6 ফুটের কাছাকাছি এক সুদর্শন স্মার্ট ছেলে। স্মার্ট মানে নারীদের সাথে বিশেষ কাজে দক্ষ হওয়ায় স্মার্ট আর কি। আমার অবাক হওয়ার কারণ মেয়েটির বোরকা নয়, মেয়েটির কোলে ফুটফুটে একটি বাচ্চা। পাক্কা 1.5 বছরের নাদুস নুদুস গোলগাল। বাচ্চা দেখলেই আমার মায়া লাগে, তার উপর আবার সেই বাচ্চা অসম্ভব সুন্দর এক দেব শিশু যেন। বাসার কথা বলতেই বললাম, বাসা তো চাইলেই ঢাকা শহরের সাথে সাথে পাওয়া যায় না, তবে আমি চেষ্টা করে দেখি, হয়তো পাওয়া যেতেও পারে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ সেদিন মেয়েটির বয়ফ্রেন্ডের একজন বন্ধু এসেছে। আমার ইতস্তত সংকোচ দেখে সে তার পুচ্ছ খানিকটা উচ্চে নেড়ে বলল সে নাকি ঢাকা শহরে চাইলেই বাসা জোগাড় করে ফেলতে পারে, কারণ সে একজন সিনেমা শিল্পের লোক। আমি সিনেমা শিল্পের লোকের কারুকার্য দেখতে লাগলাম গভীর আগ্রহে। কিছুক্ষণের মধ্যে সে মগবাজারে বাসা ব্যবস্থা করে ফেলল। আমি বিদায় নিতে চাইলাম, তবুও যেতে হলো ফ্রেন্ডের পীড়াপিড়িতে। ট্যাক্সি করে আমি, আমার ফ্রেন্ডের কাজিন ও গার্লফ্রেন্ড, কোলের বাচ্চা সহ, এবং সেই কাজিনের একজন ফ্রেন্ড অর্থাৎ বাচ্চা ছাড়া টোটাল 5 জন মগবাজারে রওনা দিলাম। মগবাজারে যাওয়ার পর কয়েক ঘন্টা রাস্তায় ঘোরাঘুরি করলাম সেই বাহিনীর সাথে, কিন্তু সিনেমা শিল্পের লোকের জোগাড় করা বাসায় যাওয়া গেল না। বাসা নাকি 3 তারিখের আগে খালি হবে না, আরও 2 দিন বাকি। এখন এই 2 দিন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কোথায় থাকবে? রাস্তায়। আর রাস্তায় থাকলে বাচ্চার কি হবে? ওরা বিপদে পড়ল। আমি মোবাইল ঘেঁটে 8 জন ফ্রেন্ডকে ফোন দিলাম। ভাগ্য ভালো, বিকেলের মধ্যে 3টা বাসা রেডি হয়ে গেল। 2টা মোহাম্মদপুর কৃষি মার্কেটে, আরেকটা মিরপুর পাইকপাড়ায়। পাইকপাড়ায় এক ফ্যামিলির সাথে সাবলেট, ভাড়া বাঁচবে অনেক। কাজেই সব ভেবেচিন্তে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিরপুরেই উঠল, অবশ্যই মেয়েটির কোলের বাচ্চা সহ। এর মধ্যে ধীরে ধীরে মেয়েটি আমাকে তার জীবন বৃত্তান্তের বর্ণনা দেওয়া শুরু করল। তাদের বাড়ি লক্ষ্মীপুর। সে আসলে খুব ভদ্র ও মোল্লা বংশের মেয়ে। সে মাদ্রাসা লাইনে পড়েছে। তার নাকি বোরকা ছাড়া বাড়ির বাইরে যাওয়া মানা। ক্লাস 9-এ থাকতেই তার বিয়ে হয় কুষ্টিয়ার কোনো এক কলেজের আরবির শিক্ষকের সাথে। সেই শিক্ষক তার চেয়ে 10 বছরের বড়। শিক্ষক নাকি একজন কাঠমোল্লা, প্রচণ্ড নামাজ কালাম আর ধর্মীয় বিধান নিয়ে থাকে, বুকেও সেভাবে থাকতে বলে। এসব দেখে দেখে মেয়েটির ভিতরের অস্তিত্ব ফুঁসে উঠতে থাকে। সে সংসারের এই যন্ত্রণা মেনে নিতে পারে না। এর মধ্যে তার বাচ্চা হয়, ফুটফুটে এক ছেলে। ছেলের দিকে তাকিয়ে সে আর দ্বিধা করে না। তার স্বামী হুজুর, এটা মেনে নিতে তার কষ্ট হয়। সে মনে করে এরকম সস্তা হুজুর স্বামী নয়, সে রাজধানীর স্মার্ট কম বয়সী কোনো ছেলে ডিসার্ভ করে। তার স্বামীর মতো তার চেয়ে 10 বছর বড় পুরুষ নয়। তাই বাচ্চাকে নিয়ে লক্ষ্মীপুরে রই এক ছেলেকে নিয়ে পালিয়ে আসে সে ঢাকায়। ওরা পালিয়ে এসে 1 মাস কক্সবাজারে ছিল। পয়সাকড়ি কিছু সাথে আছে, তাই জীবনের ভবিষ্যৎকে অন্ধকার মনে হলেও ভালোই লাগে মেয়েটির কাছে।
মেয়েকে বাসায় উঠিয়ে দিয়ে সেই রাতে তার বয়ফ্রেন্ড লক্ষ্মীপুরে ফিরে যায়। আর ওই মেয়ে তার বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের সম্পূর্ণ ভিন্ন এক জীবন শুরু করে। তার বয়স ২৭ থেকে ২৮-এর মতো হবে। দেহে যৌবন ভরা। সুতরাং কিছুদিন চাকরি খুঁজে না পেয়ে বিনা দ্বিধায় পুরুষের মন রঞ্জনে নেমে পড়ে। এর কয়েকদিন পরে আমাকে ফোন দিয়ে সে বলে, ভাইয়া আপনি একটু আসবেন? আমি বললাম, কেন? কি হয়েছে? আমার বাবুর আব্বু এসেছে ঢাকায়। সে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যেতে চায় লক্ষ্মীপুরে। আমি বললাম, তাহলে যাচ্ছেন না কেন? এই নিষ্ঠুর শহরে একা পড়ে না থেকে নিজের স্বামীর কাছে চলে যান। উনি আপনাকে ভালোবাসে না? আমার জানা মতে উনি আপনাকে এখনো অনেক ভালোবাসে। মেয়েটি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আসলে ভাইয়া, আমার স্বামী আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি সামান্য অসুখে পড়লে আমার অনেক যত্ন নিত। আর যখন কলেজে যাওয়ার সময় 10 থেকে 12 দিনের জন্য কুষ্টিয়া যেত, আগের রাতে আমাকে মহব্বতের সাথে ধরে কত শত কথা বলতো। আমি দ্রুত বললাম, তাহলে তার কাছে ফিরে যান জলদি। মেয়েটি বলল, আমি আর কোনো দিনই তার কাছে যাব না। এখানে এসেছি ফিরে যাবার জন্য না। আজ আমি তার সাথে দেখা করে আমার বাচ্চাকে দিয়ে দিব। বাচ্চাকে ওই ভালো করে মানুষ করতে পারবে। আমি বললাম, তাহলে আপনার বাচ্চার জন্য আপনার মায়া হবে না? আপনি আপনার বাচ্চাকে না দেখে থাকবেন কিভাবে? সে বলল, আমি থাকতে পারবো। তারপরেও ওই কাঠ মোল্লার ঘরে যাবা না। সে আমাকে সারা জীবন ঘরের অন্ধকারে, মানে জেলখানার মতো রাখতে চায়, যেখানে থেকে আমার দম বন্ধ হয়ে যায়। আমি বললাম, তাহলে আপনি কি করবেন? মেয়েটি বলল, আপাতত বাচ্চাটা দিয়ে দেই, কয়েক বছর পরে গিয়ে একবার দেখে আসব। আমি হতভম্ব হয়ে গেলাম মেয়ের কথা শুনে। এ কেমন মেয়ে আর কেমন মা! সে আমাকে অদ্ভুত রকমের অনুরোধ করল, আপনি একটু আমার সাথে চলেন শ্যামলী, আশা ইউনিভার্সিটির সামনে। ও আমাকে হয়তো জোর করে নিয়ে যেতে চাইবে। আপনি একটু আমার পিছন দিকে থাকবেন। যদি সে আমাকে বাড়ি নিয়ে যেতে চায়, তবে এগিয়ে আসবেন। তাহলে সে আর আমাকে নিতে সাহস পাবে না। আমি বললাম, আরে অদ্ভুত! আপনার স্বামী আপনাকে নিয়ে গেলেই তো ভালো, আপনার বাচ্চাও তার মাকে পাবে। আপনি যা হবার হয়েছে, এখন স্বামীর কাছে যান। জীবনটা এভাবে ধ্বংস করবেন না। মেয়েটি বলল, আমি কোনো দিনই ওর কাছে ফিরে যাব না। আপনি আসবেন কিনা বলুন। আপনার কাছে আমি কৃতজ্ঞ। এই ঢাকা শহরে হঠাৎ করে আশ্রয় পাইয়ে দিয়েছেন বলে। আশ্রয় খুব কঠিন এক বস্তু এখানে। আমি ঘটনার শেষ দেখার জন্য শ্যামলীতে আসলাম। তার স্বামী আসার আগেই আশা ইউনিভার্সিটির ভিতরে ঢুকে গেলাম। সামনে যাওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। দূর হতে শেষ দেখার জন্য অপেক্ষা করলাম। ইউনিভার্সিটির করিডোর হতে দেখলাম একজন হুজুর আর 2 জন পুলিশ এলো। হুজুর লোকটি খুব আদর করল নিজের সন্তানকে। তারপর মেয়েটিকে যতই অনুরোধ করতে লাগলো, মেয়েটি ততই একগুঁয়েভাবে না করতে লাগলো। অগত্যা বাচ্চাকে কোলে নিয়ে হুজুর মাথা নিচু করে চলে যেতে লাগলো। এ সময় মেয়েটি হুজুরকে ডাক দিল। তারপর সামনে গিয়ে রাস্তার ওই পারে গেল। সেখান থেকে দেখলাম কাজী অফিসে ঢুকছে তারা। মিনিট 15 পর সবাই বেরিয়ে এলো। তারপর হুজুর লোকটি তার বউয়ের দিকে কয়েকবার তাকিয়ে কিছু একটা বলে চলে গেল পুলিশ সহ। আধা ঘন্টা পর মেয়েটি আমাকে ফোন দিয়ে হাসি হাসি মুখে বলল, আমি এইমাত্র আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম। তাই নাকি? এর কি দরকার ছিল? এরকম একটা হুজুরের সাথে জীবন কাটানো আমার দ্বারা সম্ভব নয়। আমি বললাম, কিন্তু আপনিও তো মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আপনার সাথে কি জীবন কাটাবে? মেয়েটি বলল, শুনুন, আমি মাদ্রাসায় পড়লেও আমার মন অনেক আধুনিক এবং উদার। আপনি বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন। তার কথা শুনে আমি পুরাই টাস্কি খেয়ে গেলাম। এ কি ধরনের কথা গো! যাই হোক, সেদিনকার মতো কেচ্ছা খতম হলো। এরপর থেকে মেয়েটি প্রায় সময় আমাকে ফোন দিত। কারণে অকারণে বিভিন্ন বিষয় নিয়ে কথা, অশ্লীল ইঙ্গিত তো আছেই। পাশাপাশি তার একজন ইমিডিয়েট বয়ফ্রেন্ড দরকার, সে আমাকে জানালো। আমি বললাম, আপনার না একজন বয়ফ্রেন্ড আছে লক্ষ্মীপুরের? মেয়েটি বলল, ও খুব বোরিং, বোকা আর সরল। আমি আসলে চাই এমন একজনকে যে আমাকে খুব ভালোবাসবে। মেয়েটির কথা শুনে আমি অবাক হয়ে চিন্তা করতে লাগলাম, যে পোলায় মায়াটার বাচ্চাসহ হোটেলে রাইখা ইচ্ছামতো কীর্তন খেলছে, সে নাকি বোকা আর সরল। মেয়েটির সাথে আমি যথাসম্ভব কম যোগাযোগ রাখলাম। সে বিভিন্ন বিষয় নিয়ে জানার জন্য মাঝে মাঝেই ফোন দিত। পাশাপাশি অশ্লীল আকর্ষণ তো আছেই।
মিথ্যা বলে নিজেকে সাধু প্রমাণ করতে চাই না। যেহেতু গ্রাজুয়েশন করছি অথচ কোনো গার্লফ্রেন্ড নেই আমার। আমি একদিন লোভে পড়ে গেলাম। চিন্তা করলাম আমি তো তাকে বলিনি তার স্বামীকে ত্যাগ করতে। কাজেই সে যদি আমার সাথে রিলেশনে জড়াতে চায় আমি তা করলেই কি না করলেই কি। সে এমনিতেই নষ্ট পথে চলে গেছে। আমার মনের মাঝেও একটু শয়তানি কাজ করেছে। তাকে নিয়ে আমিও একটু করে কল্পনার জগতে হারিয়ে যেতে চাইলাম। আর তার সৌন্দর্য, তার মাধুর্য, তার যৌবনেরটেও আমার মনের মধ্যে উতাল পাতাল শুরু করলো। তাই একদিন বাসা খালি থাকায় আমি তাকে ফোন দিলাম আর বললাম, হ্যালো শুনুন, আজকে আমার বাসা খালি, কিচ্ছু ভালো লাগতেছে না। আমার কথা শুনে মেয়েটি আমাকে বলল, মিস্টার আরমান সাহেব, তাহলে আজকে রাতে আমি আপনার বাসায় চলে আসব। আমি বললাম, আসলে ভালো হয়। তখন মেয়েটি বলল, আসলে আমাকে কি খাওয়াবেন? তখন আমি বললাম, যদি আপনি আসেন তাহলে আপনার যা মন চায় আমি তাই খাওয়াবো, আর আপনি আমার কাছে যা চাইবেন তাই পাবেন। মেয়েটি আমার কথা শুনে বলল, আমি যা চাইবো তাই দিবেন? আমি বললাম, হ্যাঁ, আজকে আপনি যা চাইবেন আমি তাই দিব। মেয়েটি আমার কথা শুনে খুব খুশি হলো এবং বলল, তাহলে আমি আসছি। কিছুক্ষণ পর আমার বাসার কলিং বেলের দরজায় টিপ পড়ল। আমি দরজা খুলে দেখলাম মেয়েটি বোরকা পরা অবস্থায় আমার বাসায় এসেছে। তারপর আমি তাকে বললাম, বসুন। সে বসল। তারপর দুজনে মিলে কিছুক্ষণ গল্প করলাম। গল্প করার পর সে আমাকে বলল, আমি বোরকা খুলে একটু ফ্রেশ হয়ে আসি। তারপর আমি বললাম, ঠিক আছে, আসেন। তারপর ওই মেয়েটি বোরকা খুলে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বের হওয়ার পর আমি আর তাকে চিনতেই পারছি না। ও এত সুন্দর, এত সুন্দর, এত লাবণ্যময়, এত আবেদনময়ী, তাকে দেখে আমার মাথা গরম হয়ে গেল। ভাবলাম, মানুষ এত সুন্দর হয় কি করে? তার সবকিছু আমার কাছে খুব প্রকাশ্যে ভাসছিল। আমি তাকে দেখে মনে হলো আমি যেন পাগল হয়ে গেলাম। আর সে এরকম একটা আবেদনময়ী জামা পরেছিল যার কারণে তার গুলো খুব ভালো করে বাসছিল। আমি দেখতে দেখতে যেন পাগল হয়ে যাচ্ছি। এরকম একটা আকর্ষণীয় মেয়ে আমার কাছে, আর এদিকে আমি টকবগে একটা তাগড়া যুবক। কি করে লোভ সামলাই? তাই আমি তার লোভে পড়ে গেলাম। সে আমার সামনে এসে দাঁড়াতেই আমার নিম্নাংশের অবস্থা খুব খারাপ হয়ে যেতে লাগলো। আমি যেন কোনো এক অজানা সুখের জন্য পাগল হয়ে যাচ্ছি। মনে মনে ভাবলাম, এখন কি করা যায়? আমি কি এখনই তার সাথে দুর্ব্যবহার করব, না আস্তে আস্তে শুরু করব? কিছুই বুঝতে পারছি না। আর ওকে দেখে মনে হচ্ছে ও আমাকে সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। শত হলেও সে আমার বাসার মেহমান। আমি তার জন্য চা বানাতে গেলাম। ওমা, হঠাৎ করে দেখি পিছন থেকে কে যেন আমাকে কেমন ভাবে ধরে রেখেছে আর বলতেছে, ও মাই ডার্লিং, তোমাকে পাওয়ার জন্য, তোমাকে কাছে পাওয়ার জন্য আমি কতদিনে অপেক্ষা করেছি। তুমি দেখতে কি হ্যান্ডসাম। সত্যি কথা বলতে, তুমি যদি আমার সাথে ইয়ে করো তাহলে আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান নারী মনে করব। কারণ তোমার মতো হ্যান্ডসাম আর পাওয়ারফুল পুরুষ আমি হয়তো জীবনে আর কখনো দেখি নাই। আজকে তুমি আমাকে একটু সুখ দাও, একটু শান্তি দাও। বিশ্বাস করো আরমান, আমি অনেক দিনের উপবাস। আমার অনেক খিদা, আমার অনেক অনেক প্রয়োজন। প্লিজ আমাকে তুমি একটু শান্ত করো। তার কথা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। পাগলের মতো তাকে ভালোবাসতে শুরু করলাম। আমার ভালোবাসা পেয়ে ও শুধু জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো আর বলতে শুরু করলো, আরমান, তোমার সাথে আমার আরো আগে কেন দেখা হলো না? এত সুখ, এত শান্তি তোমার মধ্যে আমি কল্পনা করতে পারি না। তুমি যেভাবে দিচ্ছ আমি অনেক সুখ পাচ্ছি, আমি অনেক শান্তি পাচ্ছি। সত্যি আরমান, তুমি অনেক পারো। যে কোনো মেয়ে তোমাকে নিয়ে সুখে থাকবে বলে দিলাম। বিশেষ করে আমি কিন্তু তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি। তুমি কি আমাকে গ্রহণ করবা? আমি সারা জীবন তোমার দাসী বান্দি হয়ে থাকব। ওই মেয়ের একটা শুনে আমার মাথা ঘুরে গেল। কি বলে মেয়ে? তাও আবার একটা বাচ্চা আছে। তাকে কি আমার জীবনসঙ্গী করা যাবে? তারপরও সেদিন কিছু সুবিধা পাওয়ার জন্য আমি তাকে আমার মনের কথা কিছু বলে নাই। এইভাবে আমি তার সাথে রতিক্রিয়া করে ফেললাম। খুব একটা খারাপ লাগেনি তখন। এখন অবশ্য অনুশোচনা হচ্ছে। অনুশোচনা তার সাথে রতিক্রিয়া করার জন্য নয়, তার মতো নিচু চিন্তার অধিকারী নারীর সাথে রতিক্রিয়া করায় অনুশোচনা হচ্ছে। কি করব?
আমি যে মধ্যবিত্ত সমাজের সব কিছুর উচ্ছিষ্ট পাই, তাই সুখে সুখে লোভে পড়ে গেছি আমি। একদল হাই প্রোফাইলের মানুষ আছে যারা আমার লোভ জাগায়। তাদের কোনো দোষ নাই, দোষ সব আমার। সেদিন তার সাথে ইচ্ছামতো মাস্তি করার পর সব ভেবে চিনতে ওই মেয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। তারপর হঠাৎ একদিন আমার এলাকার এক বিশিষ্ট অতিরিক্ত নারী লোভী বন্ধুর সাথে দেখা। সে তো ঘন ঘন নতুন আমদানি হওয়া এক নারীর কথা রসিয়ে রসিয়ে বলতে লাগলো আমাকে। জিজ্ঞেস করলাম ওই নারী থাকে কোথায়। যখন ঠিকানা বলল, আমি তো ঠিকানা তো অন্য কারো না, ওই মেয়ের ঠিকানা। কয়েকদিন পর আরও রোমহর্ষক খবর পেলাম। ভেবেছিলাম মেয়েটি হয়তো এই শহরে কোথাও চাকরি জোগাড়ের চেষ্টা করবে, কিন্তু সে যে এত দ্রুত এভাবে চলবে ভাবিনি। আমার এলাকার অধিকাংশ আড্ডাবাজ পোলা পাইনি ওই মেয়ের ক্লায়েন্টস হয়ে গেছে। পোলা পাইনদের বড় ভাইরা, ছোট ভাইরা, আশেপাশের অফিস, মহাখালী, কারওয়ান বাজার, বিভিন্ন অফিস, সব জায়গায় মেয়েটি রিজার্ভে যায়, প্রয়োজন মাফিক সার্ভিস দিয়ে আসে। কয়েকদিন আগে হঠাৎ আমাকে ফোন দিয়ে হু হু করে কান্না। তার জীবন নাকি ধ্বংস হয়ে যাচ্ছে। বললাম স্বামীর কাছে ফিরে যেতে। সে বলল তা সম্ভব নয়। আমি বললাম তিনি হয়তো ক্ষমা করে দিবেন। সে বলল যার কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, যে না পারছে আমাকে সুখে রাখতে, না পারছে আমাকে শান্তি দিতে, সব সময় আমাকে চার দেয়ালের ভিতরেই বন্দী রেখেছে। আমার জীবনের এই ধ্বংসের জন্য সেই দায়ী। ওই হুজুরের ভালোবাসা আমি চাই না। প্রয়োজনে 1000 লোকের সাথে টাইম পাস করব, হাজারো লোকের সাথে মাস্তি করব, তাদের সাথে সারা রাত প্রতিক্রিয়া করে নিজের চাহিদা মিটাব। তারপরেও তার ঘরে আর ফিরে যাব না। মেয়েটি উগ্রভাবী স্বভাব আমাকে খুব বিরক্ত করল। তারপর অনেক বছর যাবৎ তার খবর আর নেই না। কিছুদিন পর খবর পেলাম এলাকার কিছু ছেলেপুলে রেগুলার তাকে জোর করে ক্লায়েন্টস হচ্ছে, কিন্তু বিনিময়ে কিছু প্রদান করছে না। মগের মুল্লুকের মতো হুজুরের স্ত্রী নিজেকে নষ্ট পথের পথিক বানিয়েছে। আমার দুঃখ, আমি এই নষ্টার সাথে একটা মুহূর্ত কেন কাটিয়েছিলাম? কেন আমি মানুষ হয়েও আকাঙ্ক্ষাকে ত্যাগ করতে পারলাম না? পরবর্তীতে এর জন্য আমি অনেক অনুশোচনায় ভুগতে হয়েছে। এরপর প্রায় মেয়েটির সাথে প্রায় 10 বছর পর দেখা। তবে এই দেখাটা স্বাভাবিক নয়। মেয়েটি পাগল বেশে রাস্তায় রাস্তায় ঘুরছে। তাকে দেখে আমার মায়া লেগে গেল, আর আফসুস করতে লাগলাম। কি সুন্দর সংসার ছেড়ে সে এখন পাগল ভেসে রাস্তায় রাস্তায় দিন কাটাচ্ছে, সবই তার বিলাসিতা, জিদ আর অতিরিক্ত আবেগ এবং পরকীয়া মনোভাবের জন্য। সে যদি তার স্বামী ছেড়ে বয়ফ্রেন্ডের নিকট পালিয়ে না আসতো, তাহলে হয়তো তার আজকে এই দুর্দিন দেখতে হতো না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।